হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শীতের শেষ, গরমের মরশুম শুরু, তাই তোমাদেরও পরীক্ষার পর্ব ধীরে ধীরে শুরু। তাই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, ক্লাস 10-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নটা আমরা শুরু করছি। ওকে, দেখো, কথা নয় কাজ বেশি, চলতে চলতে কিন্তু দিন শেষ হয়ে যাবে, তোমাদেরও ঠিক মাধ্যমিক চলেই আসবে। তাই চলো, লেটস স্টার্ট। দেখো, একের দাগের এক শুরু করছি। এক ব্যক্তি একটি ব্যাংকে 121 টাকা জমা রাখছে। 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি হিসেবে পেয়েছে 144 টাকা। তাহলে জমা রাখছিল 121 টাকা, সুদে আসলে। সমূল চক্রবৃদ্ধি মানে কি? সুদে আসলে। চক্রবৃদ্ধি বলা আছে, তার মানে নিশ্চয়ই এটা সরল সুদের অঙ্ক নয়, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। তাহলে আমরা কি করব? তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্রে ফেলবো, এতে আর কি আছে। তাহলে দেখো, চক্রবৃদ্ধি সুদের মানে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, তাহলে সূত্র কি জানা আছে? পি ইন্টু 1+r/100 এখানে পি কি, আর কি, এন কি, এটা একটু জেনে নাও। পি সমান কি? পি হচ্ছে আসল বা মূলধন, যেটা আমি জমা রাখছি বা ধার করছি, আসল অথবা মূলধন। আরটা কি? সেই একই সরল সুদে ছিল, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার। আর এনটা কি? বছর, কত বছর রাখা হচ্ছে, সময়। ঠিক একই রকম, সেখানেও আসলকে পি ধরতাম, সুদের হারকে আর ধরতাম, শুধু বছরটা টি ধরতাম, এখানে এন ধরছি। এছাড়ার কোনো জটিলতা নেই, শুধু চক্রবৃদ্ধি। ভাষাটা শুনলে যেন মনে হচ্ছে না এটা সমূল চক্রবৃদ্ধি, এটা কেমন একটা সমূল চক্রবৃদ্ধি মানে কি? মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, সুদের উপরে আবার সুদ কষা হবে। আমরা যেমন সরল সুদে কি করতাম না, একটা টাকা রাখা হয়েছে, সেটা 1 বছরে 100 টাকা সুদ হবে, আবার পরের বছরও আবার 100 টাকাই সুদ হবে, 4 বছর পরেও যদি পঞ্চম বছরটা, সেটারও কিন্তু সুদ হবে 100 টাকাই। কিন্তু এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর সুদটা বাড়বে। কেন বাড়বে না, প্রত্যেক বছর যে সুদটা হবে সেটা আসলের সঙ্গে অ্যাড হয়ে যাবে। তাহলে আসলটা ক্রমাগত বেড়ে 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 যাচ্ছে, আর যার আসল বেশি হবে তার তো সুদ বেশি হবেই। কারণ আমরা সেই সরল সুদের ক্ষেত্রেও দেখো না, আই সমান PRT/100, সেক্ষেত্রে আসল বেশি হলে টি আয়ের মান বেশি হবেই। তার মানে এই ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি কেন হচ্ছে না, সুদের উপর সুদ কষা হচ্ছে, মানে প্রথম বছর পরে যে সুদটা হচ্ছে সেটা আসলের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, ফলে আসলটা বেড়ে গেল। আবার দ্বিতীয় বছরে সুদ কষা হচ্ছে, সেই যোগ মানে বাড়া আসলটা হয়ে আবার দ্বিতীয় বছর পরে যে সুদটা হচ্ছে সেটা আবার তৃতীয় বছরের সঙ্গে সেই আসলের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, ফলে আসল ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু যদি 1 বছরের কেস হতো, সেখানে চক্রবৃদ্ধি সুদেরও যা মান হবে আর সরল সুদেরও মান সেম হবে। ওকে, তাহলে এখন আমার 1 বছরের তো কেস দেওয়া নেই, দেওয়া আছে 2 বছর। সমূল চক্রবৃদ্ধি মানে সুদে আসলে, যে এইটি হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। যদি বলতো শুধু চক্রবৃদ্ধি সুদ, তখন এখান থেকে পি বিয়োগ করতে হতো। ওকে, তাহলে সমূল চক্রবৃদ্ধি এটা সূত্র। এখানে পি মানে কি? আসল। কত টাকা জমা রেখেছিলাম? এই যে পি সমান 121। আরটা কত না, আরটাই তো বের করব, এটা আবার কি? তাহলে আর বেরোবে। এনটা কত? বছর দেওয়া আছে, 2 বছর। ওকে, তাহলে শর্তানুসারে, যদিও MCQ, তা অনেক কিছু বললাম, কারণ প্রথম প্রথম তো একটু বুঝতে অসুবিধা হবে, তাই একটু বেশি করে আমি একটু বলছি কথাটা। এনের মান বসিয়ে দিচ্ছি 2, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, আমরা বের করছি। আর ওদের দেওয়া আছে কোথায় গেল? এই যে এটা সমূল চক্রবৃদ্ধি 144। ওকে, যখনই এরকম আর এর মান নির্ণয় বা এনের মান নির্ণয় করব, তখনই এইটাকে ওপাশে পাঠাবো। এবার কী হবে না, 1+r/100 সমান 144/121, বা 1+r/100 সমান এটা কত হোল স্কোয়ার, 12 × 144, 11 × 121, 12/11 হোল স্কোয়ার। বোথ সাইড যদি স্কোয়ারটা ঘর চলে যায়, শ্বশুরবাড়ি জিন্দাবাদ হয়ে,
তখন কি হবে না, বা 1 প্লাস এই যে 1 প্লাস আর বাই 100 সমান হবে 12/11, তাই না? এবার এই ওয়ানটাকে পাঠাচ্ছি ওদিকে, বা আর বাই 100 ইকুয়ালস টু 12/11 মাইনাস 1, একটা দিয়ে গেলে কি হবে, বিয়োগ হবে, যোগ ছিল এখানে, বা আর বাই 100 সমান এদের কী করবো, লসাগু করবো, 11 লসাগু, 12 মাইনাস এটার সঙ্গে এটা গুণ, 11 একে 11, বা আর বাই 100 সমান 1-এর 11, বা আর সমান 1-এর 11 গুণিত 1-এর 11 গুণিত 100, কাটাকাটি যাবে কি, মোটেও না। তাহলে 100/11 মানে কত, 9-11-99, 9 পূর্ণ 1-এর 11%। অপশান এ ফার্স্টেই আছে, এ ফর আমেরিকা। চলো, এ ফর আমেরিকা, ফার্স্ট অপশানেই কাজ শেষ। চলো, দেখো বার্ষিক সরল সুদের হার 4% থেকে 5% হওয়ায় বার্ষিক আয় 1000 টাকা বেশি হলো, তাহলে তার মূলধন কত, মানে মূলধন আসল কত হয়? তাহলে সুদের হারটা কী হয়েছে, বাড়ছে না কমছে, বাড়ছে, তাই জন্য কী হয়েছে, তার আয়টা 1000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে সুদের হার বেড়েছে কত, সুদের হার বেড়েছে 5 মাইনাস 4 সমান 1%। তাহলে 1% সুদের হার মানে 100 টাকায় 1 টাকা বাড়বে, তার মানে 1 টাকা আয় 1 টাকা বাড়লে আয় 1 টাকা বাড়লে মূলধন হয় বা আসল হয় কত, 100 টাকা। তাহলে আয় কত টাকা বাড়ছে, তার 1000 টাকা বেড়ে গেছে। তাহলে 1000 টাকা বাড়লে 1000 টাকা বাড়লে মূলধন কত হবে না, 100 গুণিত 1000 টাকা, তাহলে 1 লিখে 5টা শূন্য মানে 1 লাখ টাকা। তাহলে লোকটির মূলধন কত ছিল, 1 লাখ টাকা। অপশান 1 লিখে 5টা শূন্য আছে, অপশান সি, সি ফর চেন্নাই। চল দেখো, এবার আসি 3-এর দাগ। -3 ও 2 বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দুটা যদি বীজ দেওয়া থাকে দ্বিঘাত সমীকরণ লেখার প্রসিডিওর কেমন জানা আছে তো, x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল হয়ে গেছে, গুণফল সমান 0। তাহলে দেখো x² মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজ দুটা কে কে, এই যে আর এই যে 2 মহারথী, এদের যোগফলটা বসাতে হবে। তাহলে হবেটা কি না, x² মাইনাস প্রথম বীজটা কত -3 যুক্ত দ্বিতীয় বীজটা কত শুধু 2 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0 বা x² মাইনাস এদের কত হবে -1 এক্স প্লাস এদের কত হবে -6 সমান 0 বা x² মাইনাস মাইনাসে প্লাস এক্স, এটা মাইনাস সমান 0। ওকে, এটা হলো সমীকরণ। আচ্ছা, এটার অপশানটা এরকম নেই, একদম ওই ফার্স্ট এই লাইনেই অপশানটা শেষ করে দিয়েছে। তাহলে এটা হচ্ছে কোনটা হবে, হচ্ছে যে অপশান বি ফর বোম্বে, তাই তো, অপশান বি, এটা হচ্ছে বি অপশান হবে। ঠিক আছে, দেখো 4-এর দাগ, একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণে বীজদ্বয় দেওয়া আছে আলফা ও বিটা, কী বের করতে বলছে, 1/α ও 1/α প্লাস 1/βর মান কত, 1/α প্লাস 1/βর মান কত, এটা বের করতে বলেছি। দেখো আমরা কি জানি, যদি একটা সমীকরণ হয় ax², এটা x
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এর যদি দুটো বীজ আলফা ও বিটা হয় সেক্ষেত্রে আলফা প্লাস বিটা সমান কি হয় মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা সমান সি বাই এ, এ দুটো হয়, এটা তো আমরা জানি। তাহলে সেই এই যে জানি যেটা সেটাকে দেখে আমরা করব কি করব না এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, এক্ষেত্রে এ এর মান কত 1, বি এর মান কত 1, সি এর মান কত 1, বাস। তাহলে আলফা প্লাস বিটা সমান কত হবে মানে মাইনাস বি বাই এ, বি কত 1/1 সমান কত হবে -1, আলফা ইন্টু বিটা সি বাই এ, সি কত 1/1 অনলি 1, বাস। আলফা প্লাস বিটা আলফা ইন্টু বিটা পেয়ে গেছি। আমার বের করতে বলছে কি এই মহাপুরুষটিকে, এর কি আছে না 1/আলফা প্লাস 1/বিটা, কী হবে লসাগু হবে আলফা বিটা, উপরে কি হবে বিটা প্লাস আলফা, তাই তো। এই লসাগুকে প্রথমটা দিয়ে ভাগ করতে হয়, যেটা থাকে সেটা দিয়ে গুণ। তাহলে বিটা প্লাস আলফা মানেই আলফা প্লাস বিটা, তার মান কোথা এই যে -1, আলফা ইন্টু বিটার মান কোথা এই যে 1, তাহলে কত হবে -1, তাহলে উত্তর হলো -1, অপশান -1 ফার্স্ট অপশান এই, এটা হবে ই। চলো 5 দাগ, দেখো ওই পাশের চিত্রে, এই চিত্রটায় এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 50, বের করতে হবে এই অ্যাঙ্গেলটা মানে এ ডি বি এর মান চাইছে। তাহলে এ ডি বি এর আমি মান পাবো কি করে? এখন দেখো এটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্র। আচ্ছা দেখো আর কি বলতে পারি, ওই দিক থেকে যদি আমরা লক্ষ্য করি সিডি বৃত্তচাপের উপর, দেখো সিডি বৃত্তচাপ এর উপরে এ ডিএসি এবং ডিবিসি বৃত্তাস্ত কোণ, একই বৃত্তচাপের উপর, একই বৃত্তচাপের উপর সকল বৃত্তাংশ কোণের মান সমান। তাহলে একই বৃত্তচাপের উপর সকল বৃত্তাংশ কোণের মান সমান, এটা যদি 50 হয় এটা হবে 50, তাই তো। তাহলে 50 আর 60 অবশিষ্ট কোণটা পাবো না, এটা ত্রিভুজের। তাহলে এখন লিখবো কি একটু লিখে করছি, সিডি বৃত্তচাপের উপর সিএডি ও সিবিডি বৃত্তস্থ কোণ। তাহলে অতএব সিএডি সমান হচ্ছে সিবিডি। এখন সিবিডি এর মান ছিল তো 50 ডিগ্রি, তাহলে এটা 50 ডিগ্রি হয়ে গেল। অতএব এখন ত্রিভুজ এডিই এর কোণ এডিই সমান 180 ডিগ্রি মাইনাস এই দুটার যোগফল 60 যুক্ত 50, ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 5 6 11 সমান 70 ডিগ্রি। ওকে 70 ডিগ্রি অপশান সি, সি ফর চেন্নাই। চলো দেখো 6 দাগ, প্রদত্ত চিত্রে মানে এই ছবিটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসি জে, এসিটা কি জে, এবং এবি বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসটা কি এবি, বৃত্তের ব্যাস। এখন ওডি এসির উপর লম্ব, ওডি এসির উপর লম্ব, তার মানে কোনো কেন্দ্র থেকে জ্যার উপর যখন লম্ব টানি সেই জ্যাটাকে কী করে সমদ্বিখণ্ডিত করে। ওডি সমান 6, এটা দেওয়া আছে 6, বিসি দৈর্ঘ্য কত, ওকে। দেখো কি হচ্ছে না এক্ষেত্রে এটা সমান এটা, তার মানে কি ডি হচ্ছে এসির মধ্যবিন্দু আর ও হচ্ছে এবির মধ্যবিন্দু, কারণ তো কেন্দ্র, কেন্দ্র হচ্ছে এবির মধ্যবিন্দু। আমরা ক্লাস 9-এর দিকে একটু মনে করো, তোমরা এই 9 পাস করে এসছো, 9-এর দিকে মনে করো একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। এটা তো জানো, এই একটা ত্রিভুজ এ বি সি, তার কি এসির মধ্যবিন্দু ডি, এবির মধ্যবিন্দু ও, তাহলে কি হচ্ছে না ওডি সমান্তরাল বিসি এবং ওডি সমান হাফ বিসি, ঠিক তো। কারণ এখানে বলা আছে কি
না এটা লম্ব, এটা লম্ব, যেহেতু ওডি লম্ব এসি, অতএব এডি সমান সিডি। তার মানে কি হচ্ছে না, ডি হলো এসি এর মধ্যবিন্দু, আবার কি ও হলো এবি এর মধ্যবিন্দু, কেন্দ্র ওটা। আর আমরা 9-এ শিখেছি দুটি বাহুর 1/20 উপপাদ্য, দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। তাহলে অতএব ওডি সমান অর্ধেক মানে কি হাফ বিসি, কোনাকোনি গুণ করলে কি হবে 2OD সমান বিসি। তার মানে ঘুরিয়ে যদি বলি এটা বা বিসি সমান বিসি সমান 2 ইন্টু ওডি, এটা 20 মনে হচ্ছে ইন্টু, তাহলে ওডির মান দেওয়া আছে, ওডি এই যে ওডি সমান কত 6 সমান 2 ইন্টু 6 সমান 12 সেমি। ওকে, অপশান 12 নেই না, আছে অপশান ডি ফর দিল্লি। চলো দেখো আমরা চলে এসেছি এবারে 2-এর দাগের, মানে এটা 2 নম্বরের কোশ্চেন। আর মাধ্যমিকেও 2 নম্বর পড়ে 10টা, মানে 12টা থেকে 10টা করতে হয়। কেন কোনো মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে? যখনই 3 গুণ, দ্বিগুণ, 4 গুণ, 10 গুণ, 100 গুণ যা বলবে তার একটা প্রসিডিওর দেখো। যদি বলে 3 গুণ তখন কি হবে না PRT বাই 100 সমান 2P। যদি বলে 10 গুণ PRT বাই 100 সমান 9P। যদি বলে 100 গুণ PRT বাই 100 সমান 99P। বোঝা গেল? মানে 1 কমবে। যদি বলে 50 গুণ তখন কী হবে PRT বাই 100 সমান 49P। ব্যাস, এখানে 3 গুণ বলা ছিল তাই 2P হয়েছে, দ্বিগুণ বললে অনলি P হতো, PRT বাই 100 সমান P। ওকে, ব্যাস। এবার কোনো মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে, 10%টা দেওয়া আছে, এপাশে P এপাশে P ঘর চলে যাবে, তাহলে RT বাই 100 সমান 2, আর এর মান দেওয়া আছে 10 গুণিত T ইজ ইকুয়াল টু বাই 100 সমান 2, 0 0 কাটি, বা T সমান 2 গুণিত 10 সমান 20। তাহলে T এর মান পেয়ে গেলাম সহজেই 20। তাহলে কত বছরে 3 গুণ হবে না, তা 20 বছরে 3 গুণ হবে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো দেখো 2-এর থেকে 2, যদি x⁴ সমান 3:5 তবে ওটার মান নির্ণয় করো। তোমরা অবশ্যই জানো অনুপাত সমানুপাতের অঙ্ক কী করতে হয়, এখানে কে ধরতে হয়, সে কে পুট, অনেকে বলে কে পুট। তাহলে কি আছে x⁴ সমান 3:5, ধরি x সমান কত 3K, y সমান কত 5K। ওকে, এবারে এই দিকটা দেখো কি আছে 4x প্লাস 3y ইজ টু 5x মাইনাস y সমান কী হবে 4x প্লাস 3y বাই 5x মাইনাস y। এরকম অনুপাত থাকলে এরকম ভগ্নাংশ করা যায়। এবারে কী করবো, এক্স আর ওয়াইয়ের জায়গায় মান পুট করে দেবো। এক্সের মান কত 3K, ওয়াইয়ের মান কত 5K, 4 ইন্টু 3K প্লাস 3 ইন্টু ওয়াইয়ের মান 5K, এই যে 5K ছিল, ডিভাইড বাই 5 ইন্টু এক্সের মান কত 3K মাইনাস 5K, ওয়াইয়ের মান 5K সমান 4 3 12K প্লাস 3 5 15K ডিভাইড বাই 5 3 15K মাইনাস 5K, 12 15 কত হবে 27K ডিভাইড বাই 10K, কে কেটে যাবে সমান 27/10। এখানে কি ছিল ইজ টু আকারে ছিল, আমি আবার ইজ টু লিখে দেবো 27/10। ব্যাস, এইভাবেই করতে করতে একদম যে কোনো অঙ্ককে সহজের মতো হয়ে যাবে। 5 সেমি, এটা 2 থেকে 3, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি অসমকেন্দ্রিক বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, মানে এক কেন্দ্রীয় নয়, তাই জন্য বলে দিয়েছে অসমকেন্দ্রিক বৃত্ত পরস্পরকে ছেদ করে, এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। তার মানে কীরকম ব্যাপারটা একটু দেখো, এই একটা বৃত্ত,
আবার একটা বৃত্ত পরস্পরকে ছেদ করছে, এর দৈর্ঘ্য 5, মানে এখানটা 5 নয়, আর এর একটা কেন্দ্র, এই কেন্দ্রদ্বয়ের যোগ, এই দূরত্বটা বের করতে বলছে। তার সঙ্গে এই সাধারণ যে এটা দেওয়া আছে 8, তাহলে পুরোটা যদি 8 হয়, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, মাঝখানটায় ধরো পি, এক্ষেত্রে সিডি সমান দেওয়া আছে 8 সেমি, তাহলে কি সিপি সমান কত হবে? হাফ, 8/2, তাই তো, সমান 4 সেমি। কারণ কেন্দ্র থেকে কোনো যদি জ্যায়ের উপর লম্ব টানা হয়, সে যেটা কি করে না সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এটা 4, এটাও 4, সিপি সমান 4 সেমি। এখন যদি এসি আমি যোগ করি, এসি যোগ করে দিলাম, এসি দৈর্ঘ্য কত বলো তো? বলা আছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ। এটা এসিটা ব্যাসার্ধ নয়? অবশ্যই ব্যাসার্ধ। তাহলে এসি সমান 5 সেমি। এখন দেখো এসিপি সমকোণী ত্রিভুজ, তার অতিভুজ কোনটা? এসি। তাহলে এসি স্কোয়ার সমান সিপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, এসির মান দেওয়া আছে? হ্যাঁ অবশ্যই দেওয়া আছে। এসি সমান কত? 5, 5 স্কোয়ার। সিপির মান দেওয়া আছে? হ্যাঁ, সিপি সমান কত? 4, 4 স্কোয়ার। এপি সমান দেওয়া আছে? দেওয়া নেই। বাহ, এটাকে লিখতে পারি 4 স্কোয়ার প্লাস এপি সমান 5 স্কোয়ার। শুধু বোথ সাইড এপাশ ওপাশ চেঞ্জ করছি। বা এপি সমান 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এখানে এপি স্কোয়ার ছিল, বা এপি স্কোয়ার সমান কত হবে? 25 মাইনাস 4 4 16 সমান কত? 9। তাহলে আমাদের এপি সমান কত? √9 সমান 3। প্লাস মাইনাসেরও হলো না কেন? না, এটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য কখনো কি ঋণাত্মক হয়? আচ্ছা, এপি সমান হচ্ছে 3, তাহলে বিপি সমানও অবশ্যই 3 হবে। তাহলে কি হবে না, অতএব এবি সমান 3 × 2, দুদিকে 3 3, 6 সেমি। এটা কি? এটাই হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, এটাই চাইছিল। তাহলে অতএব কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? না 6 সেমি। ওকে, কিচ্ছু নয়, একদম সহজ। শুধু কি দুটো কেন্দ্র, মানে দুটো অসমকেন্দ্রিক বৃত্ত পরস্পরকে ছেদ করেছিল, একটা সাধারণ জ্যা ছিল, আমি এবি যোগ করে দিয়েছি আর সিপি যোগ করছি, দিয়ে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তার কেস একদম ইজি। চলে এলাম 2 দাগের 4। দেখো, প্রদত্ত চিত্রে ও কেন্দ্রে বিশিষ্ট একটা বৃত্ত কিউপিএস সমান 70 ডিগ্রি। কিউপিএস এতটা হচ্ছে 70 ডিগ্রি পুরোটা। আর কি? কিউএসআর সমান 40। কিউএসআর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 40। চাইছে আর কিউএস। তো যোগ করা নেই, যোগ করতে হবে। তার মানে আর কিউএস এই অ্যাঙ্গেলটা কত? দেখো, আমি যদি এই পুরো অ্যাঙ্গেলটা যোগ করতে পারি, এই অ্যাঙ্গেলটা যদি পাই, তাহলে এই একটা ত্রিভুজ আর এস কিউ, এর দুটো অ্যাঙ্গেল পেয়ে গেলে 3 নম্বর অ্যাঙ্গেল পেয়ে যাবো, কারণ একটা ত্রিভুজের 3টা কোণের মান সমষ্টি কত? 180। তাহলে 40 একটা অলরেডি আছে, আর এটা যদি পেয়ে যাই, তাহলে 180 থেকে ওই দুটোর যোগফল বাদ দিলেই আমি আর কিউ এস এর মান পেয়ে যাব, তাই তো? তাহলে এখন এস আর কিউ এর মানটা পেতে হবে। দেখো, পি কিউ আর এস একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই যে পি কিউ আর এস প্রত্যেকটা শীর্ষবিন্দু বৃত্তে ঠেকে আছে, তাহলে এটা হলো বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের কি কন্ডিশন আছে? একটা উপপাদ্য আছে কি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। মানে এই পি আর আর এরা হচ্ছে পরস্পর সম্পূরক। এস এবং কিউ এরাও হচ্ছে পরস্পর সম্পূরক। তাহলে পি আর আর এর যোগফল কত? সম্পূরক মানে 180। তার মানে এটা যদি 70 হয়, এটা হবে 180 - 70। তাহলে লিখতেছি
যে পি কিউ আর এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব এস পি কিউ যুক্ত এস আর কিউ সমান 180 ডিগ্রি। পরস্পর সম্পূরক, মানে দুটি কোণের যোগফল 180। আর যদি পূরক বলতো 90 হতো। চলো এখন এস পি কিউ এর মান আছে 75 প্লাস এস আর কিউ সমান 180 ডিগ্রি, और বা এস আর কিউ সমান কত হবে 180 মাইনাস 70 সমান কত হবে 110 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম 110। তাহলে এটা পাবো অবশ্যই। অতএব আর কিউ এস ইকালস টু 180 মাইনাস ওই দুটার যোগফল কত কত 40 আর 110 সমান 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান 30 ডিগ্রি। ওকে, তাহলে আনসার হয়ে গেল 30 ডিগ্রি। ব্যাস, চলো দেখো চলে এলাম 2-5। একটি ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 20% বাড়ানো হয়েছে। ঘনকটির আয়তন শতকরা কত বৃদ্ধি হবে? ঘনক কীরকম দেখতে? লুডোর চক্কা, রুবিক্স কিউব। তাহলে এর প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 20% বাড়িয়ে দিয়েছে। আগে ছিল কত যে 20% বাড়াবো? তাহলে ধরতে হবে, ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, বা একটি বাহু বললে হতো, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত না এ একক বা এক্স একক, যা খুশি ধরতে পারো। ওকে, তাহলে তার আয়তন কত হবে? আয়তন সমান এ কিউব ঘন একক। আয়তন হয় ঘন, ক্ষেত্রফল হয় বর্গ, মনে যেন থাকে। এটা বলছে প্রতিটি বাহু দৈর্ঘ্য 20% বাড়ানো হয়েছে। প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% বাড়ালে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে, বাহুর দৈর্ঘ্য হবে, ছিল কত আগে এ, বাড়লো কত এ এর 20%। বাহুর 20%, বাহুটা কি এ, তাহলে ছিল এ, তার বাড়লো এটা, হলো টোটালটা। 0 0 কাটি, 2 দিয়ে কেটে দাও 5 একক সমান কত হবে এ প্লাস এ বাই 5 একক। ওকে, সমান বা নয়, সমান 5 যদি লসাগু করি 5a প্লাস এ হয়ে গেল কত 6a বাই 5 একক, তাই তো? বাস, এখন তাহলে আয়তন কি হবে? আবার বাহুর কি হবে? অতএব এখন আয়তন সমান বাহু মানে কত এখন 6a বাই 5 তার হোল কিউব ঘন একক, শুধু একক না, ঘন কিউব সমান 6 কিউব কত 216 এ কিউব, 5 কিউব কত 125 ঘন একক। বলছে কত আয়তন কত বৃদ্ধি পাবে? তাহলে নিশ্চয়ই বাড়ছে, অবশ্যই বাড়ছে, উপরে বেশি, তাহলে অতএব বেড়েছি, আয়তন বেড়েছে। এদিকটাই করছি, আয়তন বেড়েছে। কত বেড়েছে না, এই যে 216 এ কিউব বাই 25, 216 এ কিউব বাই 125 মাইনাস এ কিউব সমান 125 লসাগু 216 এ কিউব মাইনাস এ কিউব সমান কত, সরি এ কিউব দেওয়া হবে, এখানে 125 এ কিউব, এটার সঙ্গে গুণ হবে 125 এ কিউব, বিয়োগ করো 6 থেকে 5 গেলে 1, 9, 1 থেকে গেলে 0, 91 এ কিউব বাই 125। ঘন এককটা লেখা হয়নি, ঘন একক। ওকে, তাহলে ওটা বেড়েছে। ওটা শতকরা কত বেড়েছে চাইছে তো? শতকরা মুছতে হবে একটু, এই মুছো আর লিখো চটাপট, ফটাফট করে লিখতে থাকো সব। শতকরা আয়তন বৃদ্ধি পেয়েছে।
বেড়েছে কত 91 a³ সরি 91 a³ বাই 125 ডিভাইড বাই আগে কত ছিল a³ ইন্টু 100 সমান 91 a³ বাই 125 ইন্টু 1/a³ ইন্টু 100 যেটা দেওয়া হয়নি। শতকরা ভাষাটা থাকলে পার্সেন্টেজ না দিলেও হবে। a³ কাটি 25 দিয়ে 5 25 125 25 দিয়ে 4 25 100 আর যাবে নি। তাহলে 4 একে 4 4 9 36 বাই 5% সমান 5 7 35 1 8 4 14 5 2 10 72 পূর্ণ 4 এর 5%। ওকে, বা 72.8% বললে হবে। ঠিক আছে, চলো দেখো 3-এর দাগে চলে এলাম। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 50,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? একদম সহজ হিসাবটা। কী করবো? সমূল চক্রবৃদ্ধি বার করবো, সেখান থেকে আসলটা বাদ দিয়ে দেবো। ওকে, চলো দেরি না করে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি এর সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। পিটা কি? মূলধন, যেমন সরল সুদে ছিল PRT বাই 100 সেই পি। আরটা কি? সেই সেম সুদের হার, কিন্তু এখানে শুধু কি চক্রবৃদ্ধি সুদের হার। এনটা কি? বছর, আমরা সেখানে টি ধরতাম। ওকে, চলো পি এর মান কত বসিয়ে দাও, 50,000। 1 প্লাস আর এর মান কত? 10% বাই 100 হোল টু দি পাওয়ার কত বছর? 2 বছর। এই যে 0 0 কেটে দাও একটু, সমান 50,000 ইন্টু যোগ করে দিলে কত হবে? 11, তাই তো? 10 লসাগু যদি করি, এটা 10 যুক্ত 1 তার হোল স্কোয়ার। প্রথমবার যোগ করে দেখালাম, আর যোগ না করলে তাহলে 11/10 গুণিত 11/10, কারণ স্কোয়ার ছিল দুবার হবে। যদি কিউব থাকতো 3 থাকতো 3 বার হতো, 4 বছর হলে 4 বার থাকতো। ঠিক আছে, একটা শূন্য একটা শূন্য কাটি, একটা শূন্য একটা শূন্য কাটি, আর কোনো কাটাকাটির কোনো জায়গা নেই। 11 11 121, 500 গুণিত 121 গুণ করে দাও। 5 একে 5, 5 দুগুণে 10, হাতে থেকে 1, 5 একে 5, 1 6, 0 0 টাকা। ওকে, যখন থেকে বসানো হচ্ছে সেই টাকা বসে বসে আসবে। টাকা আমরা কি পেলাম? সমূল চক্রবৃদ্ধি। চাইছে কি? অনলি চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি, যারা চক্রবর্তী ব্রাহ্মণ তাদের সুদ চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি সুদ তাহলে কত হবে? ওখান থেকে আসলটা বিয়োগ করে দেবে। 60500 বিয়োগ 50,000 টাকা। 4টা শূন্য আছে, 4টা সংখ্যা বসে যাবে। 4টা শূন্য আছে শেষ গেলে 4টা সংখ্যা 0 0 5 0, এটা শেষেরটা 6 থেকে 5 গেলে 1, কাজ শেষ। এত সহজে এটা বড় কোশ্চেন। চলো নেক্সট। দেখো 3-এর দাগ, তার অথবা কোনো এক কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়, মানে প্রত্যেক বছর 10% হারে তার দামটা কমতেছে। 3 বছর পর মেশিনটির মূল্য এত টাকা হলে মেশিনটির বর্তমান মূল্য কত? তার মানে বর্তমান মূল্য মানে 3 বছর আগের মূল্য কত, 3 বছর পরের মূল্য এটা দেওয়া আছে। 3 বছর আগের মূল্য কত? ধরে নাও যখনই আগের চাইবে তখনই ধরতে হবে এক্স, নয় তো সে আগের মতো চক্রবৃদ্ধি সুদের মতো অঙ্ক। তাহলে ধরি বর্তমান মূল্য এক্স টাকা, তাহলে 3 বছর পর মূল্য কত হবে? পর মূল্য কত হবে না, পি ইন্টু 1 মাইনাস, কেন না এই যে 10% হারে হ্রাস পেয়েছে, হ্রাস পেলে মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। যদি বাড়তো প্রতি বছর 10% হারে তখন ওটা প্লাস হতো, কমছে তাই মাইনাস। সমান মান বসিয়ে দাও। পি এর মান কত? পি এর মান এক্স, এক্স ধরা হয়েছে। 1 মাইনাস আর এর মান কত? 10% হারে কমছে। কত বছরের কেস? 3 বছর, এই যে বলে দেওয়া আছে, এই 3 বছর। 0 0 কাটি, 10 থেকে 1 গেলে কত হবে? এটা 9 10 তার কিউব সমান এক্স ইন্টু
9 কিউব কত? 9 9 81, 81 9 729। 1000 টাকা। ঠিক আছে, শর্তানুসারে গুণ আকারে রেখে দিলেও হতো। শর্তানুসারে এক্স ইন্টু 729 বাই 1000 সমান কত? ওই যে 4370। কারণ আমি 3 বছর পরে মূল্য বের করেছি, বইয়ে দেওয়া আছে 3 বছর পর মেশিনটির মূল্য। 43740, 43740 বা এক সমান উল্টে যাবে 43740, উপরে হবে 1000, নিচে হবে 729। 9 দিয়ে কাটবে? 4 3 7, 7 7 14, 14 4 18, হ্যাঁ 9 দিয়ে যাবে। 9 দিয়ে কাটলে এটা কত হবে? 81। এটাকে 9 দিয়ে কাটলে 4 9 36, 7 8 7 77, 8 9 72, 5 4 4 54, 6 9 54 0। এবারে 6 4 10 18, আবার 9 দিয়ে যাবে। 9 9 দিয়ে কাটলে 5 9 45, 3 আর 6 36, 4 9 36 0, আবার 9 দিয়ে যাবে। 9 6 54, 60। হলো কত? 6 লিখে কটা শূন্য? 1 2 3, 1 2 3 টাকা। না, শর্তানুসারে তো এখানে টাকা লেখা হবে না। 6000। তাহলে অতএব মেশিনটির বর্তমান মূল্য কত হবে? অতএব মেশিনটির বর্তমান মূল্য 6000 টাকা। উত্তর লিখে দেবে। ওকে, উত্তরটা লিখে দাও তোমরা। চলো 4-1 সমাধান করো। সমাধানটা করো, করতে তো বলছি। দেখো এর সমাধানটা কী করে করব? না, এদিকে যা আছে যোগ বিয়োগ, ওদিকেও যা আছে যোগ বিয়োগ, কোনো ইন্টারচেঞ্জ কিচ্ছু হবে না। তাহলে লসাগু করে দাও। এক্স ইন্টু এক্স প্লাস বি, তাহলে এটার সঙ্গে এটা গুণ, এখানে বসবে কি? এক্স প্লাস বি মাইনাস এক্সের সঙ্গে 1-এর গুণ এক্স ইকুয়ালস টু এদিকেও এ ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এর সঙ্গে 1-এর গুণ এ প্লাস বি মাইনাস এ এর সঙ্গে 1 এ। দেখো এখানে এক্স এক্স কাটবে, এখানে এ এ কাটবে, বা বি বাই এক্স ইন্টু, মানে গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান বি বাই এ স্কোয়ার প্লাস এ বি। এবারে দেখো বি বিও এদিকে দুপাশে ঘর যাবে, এটা কাটা যায়নি, মনে মনে তুলে দিতে হয়। বা 1 বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান 1 বাই এ স্কোয়ার প্লাস এ বি। ব্যাস, এবারে কোনাকুনি গুণ বা বিপরীত প্রক্রিয়া, যাকে বলে ইনভার্স প্রসেস, উল্টে দেয়া, মানে 1 প্লাস বি এক্স সমান এ স্কোয়ার প্লাস এ বি। এক পাশকে আনবো, স্কোয়ারের কাজকে স্কোয়ারকে আনবো, চোরের কাজকে চোর, সাধুর কাছে নিশ্চয়ই না, নাহলে সাধুর সব সাল্টে দিবে একদম। বি এক্স মাইনাস এ বি সমান 0। এটা কী হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়বে, কারণ এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, এখান থেকে কী কমন যাবে? বি এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। দেখো এক্স মাইনাস এ এখানেও একটা আছে এক্স মাইনাস এ, ওরা কমন চলে যাবে, এক্স মাইনাস এ আর কি থাকছে? এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0। অতএব হয় এটা সমান 0, নয় এটা সমান 0। অতএব হয় কি আছে? এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ সমান 0 বা এক্স সমান এ, অথবা এইটা এক্স প্লাস এ প্লাস বি সমান 0 বা এক্স সমান মাইনাস এ মাইনাস বি। তাহলে যদি মাইনাসটা কমন নিয়ে রেখে দিই, তাহলে নির্ণয় সমাধান এক্স সমান এ কমা মাইনাস এ প্লাস বি, এই ব্র্যাকেট এটা। মানে উত্তরটা লিখবেই কিন্তু অবশ্যই, হ্যাঁ, নির্ণয় সমাধান বলে অবশ্যই লিখতে হবে। দেখো এটাও একটা সমাধান, যেখানে এ, এটা একটু অন্যরকম, যে এখানে এ আছে বলে এটাকে আনবো তা নয়, এখানে বি আনবে। এ বাই এ এক্স মাইনাস 1 মাইনাস বি প্লাস বি বাই বি এক্স মাইনাস 1 মাইনাস এ ইকুয়ালস টু 0। একপাশকে আনলাম, বা এ মাইনাস এক্স, সরি এ এক্স মাইনাস 1 আছে, তাহলে লসাগু এটা এ থাকবে, এটার সঙ্গে এটা গুণ হবে, মাইনাস এ বি, আবার মাইনাস মাইনাসে প্লাস এ বি এক্স ছিল, এ বি এখানে এক্স আছে একটা, মাইনাসে মাইনাসে প্লাস বি প্লাস এখানেও বি এক্স মাইনাস 1 লসাগু বি
মাইনাস এ বি এক্স প্লাস এ সমান 0। দেখো এর উপরেও এ মাইনাস এ বি এক্স প্লাস বি, ওখানে দেখো এ মাইনাস এ বি এক্স প্লাস বি। যদি এখানে এ আনতাম ওখানে বি আনতাম, এটা হতো না। তাহলে দেখো এর মাথাটাও যা, এর লবটাও তা সেম, ওটা কমন এনে নেবো। এ মাইনাস এ বি এক্স প্লাস বি, ওটা কমন। তাহলে রইল কে 1/ax মাইনাস 1 প্লাস 1/bx মাইনাস 1। ওকে, চলো অতএব হয়, এবারে অথবা অতএব হয় এটা এ মাইনাস এ বি এক্স প্লাস বি সমান 0, বা মাইনাস এ বি এক্স সমান মাইনাস এ মাইনাস বি। বোথ সাইড মাইনাস দিয়ে গুণ করে দাও। এ বি এক্স সমান কী হবে, এ প্লাস বি, বা এক্স সমান কী হবে, এ প্লাস বি বাই এ বি। ওকে, এবারে অথবা এটা 1/ax মাইনাস 1 প্লাস 1 এখানে বি শুধু হয়ে গেছে কেন, এটা bx মাইনাস 1 হবে। bx মাইনাস 1 ইকুয়ালস টু 0। এদের দুজনে যোগ করে দাও, তাহলে ax মাইনাস 1 আর এটা bx মাইনাস 1। তাহলে এটা এখানে, এটা এখানে, তাহলে bx মাইনাস 1 প্লাস ax মাইনাস 1, কিছু কাটবে না। এই হরটা ওদিকে 0 সঙ্গে গুণ করে দাও। 0 ইন্টু হাতি মানে কত, 0। তাহলে bx প্লাস ax মাইনাস 2 ইকুয়ালস টু 0। দেখো যে দুটা মাইনাস 1 মাইনাস 2 লিখছি, এখান থেকে x কমন নিয়ে নাও, a প্লাস বি, দুইটা অপাশে পাঠিয়ে দাও, প্লাস হয়ে যাবে। আর যখন যাচ্ছি না উপরে লিখতেছি, বা x সমান কী হবে 2/a প্লাস বি। এ প্লাস বিটা ওখানে গুণ ছিল, ওদিকে গেল ভাগ হয়ে গেল, ব্যাস দুটো অপশান হয়ে গেছে। চলো পাঁচের দাগ, এটি আয়তক্ষেত্রের জমির ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। পরিসীমা দেওয়া আছে, জমিটি দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করো। একদম সোজা, চলো দেখি এগিয়ে যাই। ধরি জমিটির দৈর্ঘ্য এক্স মিটার। এখন দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 2000, ওখান থেকে প্রস্থ বের করতে পারবো, ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য, তাই তো। প্রস্থ সমান তাহলে 2000 বাই এক্স, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য সমান প্রস্থ হয় এত মিটার। দেখো আমরা দৈর্ঘ্য আর প্রস্থ বের করে ফেলেছি, পরিসীমা দেওয়া আছে, এর পরিসীমা বের করতে পারবো। পরিসীমা সূত্র কি, আয়তক্ষেত্রের পরিসীমা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কত, 2000 বাই এক্স মিটার। আমরা বের করলাম এটা, কিন্তু বইয়ে বলা আছে কোনটা, এটা। তাহলে শর্তানুসারে এটা সময় 180, শর্তানুসারে 2 ইন্টু এক্স প্লাস 2000 বাই এক্স ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু এইটা, বা এক্স প্লাস 2000 বাই এক্স। এই দুইটা পাশে গুণ ছিল, পাশে গেলে কী হবে, অবশ্যই ভাগ হবে, বা যোগ করে দাও, এক্স লসাগু করে দাও, এটা হবে এক্স স্কোয়ার প্লাস 2000, ওটা কত হবে 90, বা এক্স স্কোয়ার প্লাস 2000 সমান 90x। এই এক্সটার সঙ্গে 90 গুণ হয়ে গেল কোনাগুনি, এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 সমান 0। এবারে 2000টাকে ভেঙে 90 করতে হবে, মিডিল টার্ম ফ্যাক্টর, পারবে? হবে, একটু মুছে দিচ্ছি উপরটা। দেখো এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস কত হবে, 50 যুক্ত 40, 5 4 20, 50 যুক্ত 40 এক্স প্লাস 2000 ইকুয়ালস টু 0, বাহ, এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 সমান 0, বা এক্স কমন নিয়ে নাও, এক্স মাইনাস 50 মাইনাস 40 কমন নিয়ে নাও, এখানেও হবে এক্স মাইনাস 50 ইকুয়ালস টু 0, বা এক্স মাইনাস 50 কমন
পড়ে থাকছে কি এক্স মাইনাস 40 ইকুয়ালস টু 0, অতএব হয় অথবা, এবারে বা নয় হয়, অতএব হয় এক্স মাইনাস 50 সমান 0 বা এক্স সমান 50, এটা বা, অথবা এক্স মাইনাস 40 সমান 0 বা এক্স সমান 40। দেখো দুটাই পজিটিভ মান বেরিয়েছে, এটাও হতে পারে এটাও হতে পারে। এবার যদি নেগেটিভ বেরোতো তখন তো মানে বলতাম দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে না, তাই যেটা পজিটিভ থাকবে সেটা উত্তর হবে, কিন্তু এখানে দুটোই পজিটিভ অ্যান্সার এসছে, তাহলে আমাকে দুটোতেই দেখতে হবে কোনটা হতে পারে। তাহলে এখন দৈর্ঘ্য ধরেছিলাম এক্স, তাহলে প্রস্থ হবে কত, এক্স সমান, প্রথমে লিখি এক্স সমান 50 হলে, এক্স সমান 50 হলে প্রস্থ হবে 2000 বাই 50 সমান 40 সেমি না মিটার। আবার এক্স সমান 40 হলে প্রস্থ হবে 2000 বাই 40 সমান 50 মিটার। এখানে দেখো দৈর্ঘ্য 40 প্রস্থ 50, দৈর্ঘ্য ছোট প্রস্থ বড়, এটা কি হয়? তাহলে এটা সম্ভব নয়, ইহা সম্ভব নয়, ইহা সম্ভব নয়। তাহলে এটা সম্ভব উপরেরটা। তাহলে অতএব জমিটির দৈর্ঘ্য 50 মিটার ও প্রস্থ সমান, একটু বানানটা ভুল আছে, কারেকশন করে নেবে একটু, 40 মিটার। কোনো ডাউট থাকলে, কোনো যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে বলবে। হ্যাঁ, চলো দেখেন, অথবা কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা, মানে 12টা পেনের দাম 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি পাওয়া যাবে, 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। দাম কমার পূর্বে কলমের মূল্য, পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, মানে 12টার দাম কত ছিল। ওকে, সেটাই ধরি দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল, ডজন কলমের মূল্য ছিল এক্স টাকা। তার মানে কি 12টা বা 1 ডজন কলমের মূল্য এক্স টাকা। এখন ডজনে কটা পাওয়া যাচ্ছে, 6টা বেশি, 6 টাকা কমলে, প্রতি ডজনের দাম 6 টাকা কমলে, তাহলে এখন 1 ডজনের কলমের মূল্য কত, এক্স টাকা। তাহলে এখন 30 টাকায় পেন পাওয়া যাবে কটা, বার করতে পারবো? তাহলে এখন 30 টাকায় কলম পাওয়া যাবে। আচ্ছা যদি বলি এক্স টাকায় কলম পাওয়া যাবে কত, এক্স টাকায় কলম পাওয়া যায় কত, 1 ডজন, কারণ প্রতি ডজন কলমের মূল্য ধরেছি 30 টাকা, এক্স টাকা। তাহলে এখন এক্স টাকায় কলম পাওয়া যাবে 1 ডজন, তাহলে 1 টাকায় কলম পাওয়া যাবে কত, 1/x ডজন। আর আমার অ্যামাউন্ট কত দেওয়া আছে, 30 টাকা, 30/x ডজন। এটা বোঝা গেছে কিনা? বলা ছিল প্রতি ডজন কলমের মূল্য এক্স টাকা, তাহলে এক্স টাকায় কটা পাওয়া যায়, 1 ডজন, লিখছি এক্স টাকায় পাওয়া যায় 1 ডজন, তাহলে 30 টাকায় পাওয়া যাবে 30/x ডজন। ওকে, তাহলে এটা হলো আগে। এবারে দাম কমার পর প্রতি ডজনে 6 টাকা কমলে, প্রতি ডজনে 6 টাকা কমলে 1 ডজন কলমের মূল্য হবে এক্স মাইনাস 6 টাকা। তাহলে আগে ছিল এক্স টাকা, তখন কলম পাওয়া গেছিলো কত, 30/x, তাহলে এখন হয়েছে এক্স মাইনাস 6, তাহলে এখন কলম পাওয়া যাবে কত, 30/x মাইনাস 6। ওকে, তাহলে অতএব এখন 30 টাকায় কলম পাওয়া যাবে 30/x মাইনাস 6 ডজন। ভেবে দেখো, আগেরটারই মতো আমি আর লিখিনি, দুবাইটা বড় করে আর করিনি। তাহলে এইটা বেশি না এইটা বেশি, অবশ্যই এইটা বেশি, কারণ নিচে কম, এক্স দিয়ে ভাগ করা হচ্ছে, এটা এক্স মাইনাস 6, এক্স থেকেও আরও কিছু বাদ দিয়ে দেওয়া হচ্ছে, মানে এটা আরও ছোটো নিচে, যার নিচে ছোট মানে হর ছোট,
সেটার মানটা হয় বড়, কারণ দাম কমছে তাহলে বেশি পেন পাওয়া যাবে, তার মানে এটার সংখ্যাই বেশি। শর্তানুসারে 30/x-6 মাইনাস 30/x সমান কটা বেশি কলম পাওয়া গেছে? 3টা। আমরা কি 3টি হিসাব করতেছি? ডজনে হিসাব করতেছি। তাহলে 3কে ডজনে যেতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? 12 দিয়ে। 3 4 12। বাহ, এখান থেকে কী করবো? 30 কমন নেব, নিলেও হবে, বা গুণ করি এমনি করে। x-6 ইন্টু এক্স, এটা লসাগু, তাহলে এক্স দিয়ে এটাকে গুণ, 30x এটাকে এটা দিয়ে গুণ, মাইনাস আছে বন্ধনী দিয়ে দাও, 30x মাইনাস 318 180 সমান 1/4। একটু উপরের দিকে মুছবো এবারে, চলো। বা নিচে গুণ করে দেবো, x² মাইনাস 6x, এবার উপরটা বন্ধনী তুলব, 30x মাইনাস 30x মাইনাস 7 প্লাস 180 সমান 1/4। এটা কেটে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। এবারে কোনাকুনি গুণ, এটার সঙ্গে এটা, মানে x² মাইনাস 6x, এটার সঙ্গে এটা 4×8 72। এক পাশকে আনতে হবে, মিডিল টার্ম ফ্যাক্টর হবে x² মাইনাস 6x মাইনাস 720 সমান 0। 3 24 72, মানে 30 মাইনাস 24। তাহলে কী হবে? বাহ, x² মাইনাস 30 মাইনাস 24 বললাম, মাইনাস 720। মিডল টার্ম ফ্যাক্টর যদিও তোমরা করতে পারবে, x² মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়ালস টু 0। और বা x কমন নিয়ে নাও, x মাইনাস 30 প্লাস 24 x মাইনাস 30 ইকুয়ালস টু 0, বা x মাইনাস 30 কমন রয়ে যাচ্ছে কি x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। অতএব হয় x মাইনাস 30 সমান 0, বা x সমান 30, অথবা x মাইনাস 24 সমান 0, বা x সমান 24। এখন দেখো, সরি 24 কি মাইনাস, এটা প্লাস 24 ছিল, এদিকে এলে মাইনাস। কখনো পেনের সংখ্যা নয়, এটা দাম ধরা ছিল, পেনের দাম কখনো বলা হয় -24 টাকা? হতে পারে না। তাহলে ইহা অসম্ভব। তাহলে সম্ভব কোনটা? এটা। তাহলে x সমান 30, অতএব উত্তর লিখবে, অতএব দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। ওকে, উত্তর অবশ্যই লিখবে। 6 দাগ, √a √b √c ক্রমিক সমানুপাতি বলে দেওয়া আছে, হলে দেখাও যে a প্লাস c এর হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার করতে হবে। তাহলে এরা যদি ক্রমিক সমানুপাতি হয়, কি হয় না, √a বাই √b সমান √b বাই √c, এটা হয়, তাই তো? এর বোথ সাইড যদি স্কোয়ার করে দিই, কী হবে? a বাই b সমান b বাই c সমান k ধরি, তাহলে কী হবে? বা a সমান কী হবে? b সমান কী হবে? আচ্ছা এখানে লিখি, b সমান কী হবে? c কে। দেখো b এর মান বেরিয়েছে, তাহলে এখানে আবার পুট করতে হবে, বা a সমান কী হবে? b এর মান c কে ইন্টু কে সমান কী হবে? c কে স্কোয়ার। তাহলে a এর মান এটা, b এর মান এটা। এখন লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, কী আছে বাম দিকে? a প্লাস c এর হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এর মান কত? c কে স্কোয়ার প্লাস c, c এর মান নেই, মাইনাস b এর মান কত? c কে, তার হোল স্কোয়ার। a প্লাস b এর হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার কে স্কোয়ার সমান c স্কোয়ার k টু দি পাওয়ার 4
প্লাস 2c² প্লাস c² মাইনাস c²। সমান কি হচ্ছে দেখো c²k⁴ এদের 2c²k² থেকে একটা c²k² চলে গেলে শুধু c²k² প্লাস c²। কিছু হচ্ছে কি এখানে? না, আর কিছু হচ্ছে না। এটাই এবারে রাইট হ্যান্ড সাইড করো। রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ, ডান দিকটা কী ছিল? স্কোয়ার প্লাস b² প্লাস c²। এ কত? c² স্কোয়ার। বি কত? c তার স্কোয়ার। সি কত? অনলি সি, এটা সি কিন্তু। তাহলে সমান এটা কী হবে? c²k⁴ প্লাস c²k² প্লাস c²। দেখো এটাও যা এটাও তো মিলে গেছে। অতএব LHS সমান RHS প্রুভড, প্রমাণিত হয়ে গেল। চলো নেক্সট দেখো 6 থেকে, অথবা কী দেওয়া আছে? x সমান, এটা দেওয়া আছে xy সমান 1 হলে দেখাও যে এটা সমান 61/63। ওকে, তাহলে করছি। দেখো তোমাদের বইও কোন টাইপের একটা অঙ্ক আছে, শেষের অঙ্কটা। x সমান √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3, এটা দেওয়া আছে। xy সমান 1, xy সমান 1, এখান থেকে লিখতে পারি y সমান 1/x করতে পারি। 1/x মানে কি? এই জিনিসটা, তাহলে সমান 1/√5 প্লাস √3 বাই √5 মাইনাস √3, এটা ঘুরে যাবে। √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3। ওকে, তাহলে এক্স আর ওয়াইয়ের মান পেয়ে গেছি। আমাদেরকে এখানে বের করতে হয় কি না, এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই। এক্সের মান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই, অনলি এদের যোগটা করবো শুধু, আর কিচ্ছু না। √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 যুক্ত √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3। যোগ করে যে ওয়াইয়ের মানটা এখান থেকে এখানে বসালাম, লসাগু √5 মাইনাস √3 ইন্টু √5 প্লাস √3। এটার সঙ্গে এটা গুণ হবে, একই জিনিস, তার হোল স্কোয়ার লিখতে পারি। √5 প্লাস √3 হোল স্কোয়ার, একই জিনিস, √5 মাইনাস √3 হোল স্কোয়ার। ওকে, সমান এটা কী হবে? হ্যাঁ, a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার। সূত্র কি? 2 × a² প্লাস b², 2 × a², সেকেন্ড ব্র্যাকেট দাও, প্লাস b²। তার সূত্র যে a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, সেরকম টাইপের আছে। আর এটা কি? a মাইনাস বি ইন্টু a প্লাস বি, মানে a² মাইনাস b²। সমান কত হবে? 2 × 5 যুক্ত 3 বাই 5 মাইনাস 3 সমান 2 × 5 × 3 8 বাই 5 থেকে 3 গেলে 2, 2 দিয়ে কাটি, অনলি 8, তাই তো? হ্যাঁ, তাহলে এক্স প্লাস ওয়াই সমান আমরা 8 পেয়ে গেলাম। এবারে সেটা করব, একটু মুছতেছি। সেটা কি দেওয়া আছে না, x² মাইনাস xy প্লাস y², নিচে আছে x² প্লাস xy প্লাস y² সমান x² প্লাস y², কাজকে আনলাম, মাইনাস xyটা দূরে, আবার x² প্লাস y² প্লাস xyটা দূরে। এখানে তো a² প্লাস b² এর সূত্র কি? a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস xy ছিল অলরেডি। আবার এটাও a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস xy ছিল অলরেডি। মানটা বসিয়ে দাও। এক্স প্লাস ওয়াইয়ের মান কত বেরিয়েছে? যে 8 মাইনাস 2 ইন্টু এক্সের মান কত? 1 মাইনাস এক্সের মান কত? 1। 8 নয়, 8 স্কোয়ার, স্কোয়ার ছিল, 8 স্কোয়ার 2 ইন্টু 1 প্লাস 1, 28 64 মাইনাস 2 মাইনাস 1, 28 64 মাইনাস 2 প্লাস 1, 64 থেকে 2 গেলে কত হবে? 62, আবার তার থেকে 1 গেলে কত হবে? 61, 64 থেকে 2 গেলে কত হবে? 62, 62 সঙ্গে 1 যোগ হলে 63, মিলে গেছে 61/63। ব্যাস, খেল খতম, পয়সা হজম। দেখো 8-এর দাগ 7-এর দাগটা ক্রস করে গেলাম কেন না, উপপাদ্য আছে, উপপাদ্যটা শেষে করানো হবে।
একটি ঘনকাকৃতি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা, মানে চৌবাচ্চাটা ঘনকাকার, মানে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য সমান, সেটা সম্পূর্ণ কানায় কানায় জলপূর্ণ আছে। চৌবাচ্চা থেকে 75টি বালতি জল তুলে নিলাম, মানে 75 বালতি জল তুলে নিলাম। নিলে চৌবাচ্চাটি 2/5 জলপূর্ণ থাকে। জলপূর্ণ আছে 2/5, তাহলে বাকিটি নিশ্চয়ই তুলে নেওয়া হয়েছে। চৌবাচ্চার প্রত্যেক ধারের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে। ওকে, তাহলে চৌবাচ্চার প্রত্যেক ধারের দৈর্ঘ্য দেওয়া আছে। আগে চৌবাচ্চার আয়তনটা বার করতেছি। চৌবাচ্চার কত লিটার বলা আছে আবার, তার মানে লিটারে সব কিছু বের করতে হবে। প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত? 1.5 মিটার। আমরা যদি এই মিটারে এককে আয়তন বের করি কী হবে? ঘনমিটার। ঘনমিটার সমান লিটার নয়, ঘন ডেসিমিটার সমান লিটার। তাহলে একেও ডেসিমিতে প্রকাশ করে নাও। ওকে, মিটারের এক ঘর পরে ডেসিমিটার। চৌবাচ্চাটির আয়তন, চৌবাচ্চাটির আয়তন, আয়তন কি হয়? বাহুর কিউব, মানে 15 কিউব ঘন ডেসিমি সমান কত? 15 গুণিত 15 গুণিত 15, গুণ আকারই থাক। ঘন ডেসিমি মানে কিন্তু লিটার, এখানে লিটার লিখলেই হতো। যাকে 2/5 জল পূর্ণ আছে, তাহলে তুলে নেওয়া হয়েছে কত? তুলে নেওয়া হয়েছে বাকিটা, তাহলে জল তুলে নেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে কত? 1 বিয়োগ 2/5, মোট 1 অংশ, সেখান থেকে 2/5 তুলে নেওয়া হয়েছে। তাহলে লসাগু কত হবে? 5, 5 - 2 = 3/5। এটা তুলে নেওয়া হয়েছে। তাহলে অতএব তুলে নেওয়া জলের পরিমাণ, তুলে নেওয়া জলের পরিমাণ কত হবে? না 15 গুণিত 15 গুণিত 15 গুণিত 3/5 ঘন ডেসিমি। 5 দিয়ে কেটে দাও, 5 × 3 = 15 সমান 15 গুণিত 15 গুণিত 3 × 9 লিটার। ঘন ডেসিমি মানেই লিটারে প্রকাশ করে দিলাম। এই যে জলটা তুলে নেওয়া হয়েছে, এটা কত বালতি জল? 75 বালতি জল। অতএব প্রতিটি বালতিতে জল ধরে, অতএব প্রতিটি বালতিতে জল ধরে কতটা ধরে? না 15 গুণিত 15 গুণিত 9 / 75 লিটার। ক্লিয়ার? 15 দিয়ে 5 × 15 = 75, 5 দিয়ে 5 × 3 = 15, তাহলে 3 × 9 = 87 লিটার। ক্লিয়ার? একদম সহজ, কমপ্লিট। দেখো 10 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জার, তাতে কিছু জল আছে, মানে সেটা লম্বা বৃত্তাকার চোঙ। ওই জলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিটের লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে? এটা লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক। ধরে নিচ্ছি যেটা উঠবে, ধরি জলতল এইচ, একক কী ধরে আছে? সেমি। এইচ সেমি উপরে উঠবে। ওকে, তাহলে ওই যে লোহার টুকরোর আয়তন, আচ্ছা লোহার টুকরোর একটু ব্যাস দেয়া আছে, ব্যাসার্ধ করি। লোহার টুকরোর ব্যাসার্ধ, ব্যাস কত দেওয়া আছে? 8 সেমি, তাহলে 8/2 = 4 সেমি। উচ্চতা দেওয়া আছে কত? 5 সেমি। তাহলে লোহার টুকরোর আয়তন কত হবে? না πr²h, πr² মানে 4², h মানে 5, এত ঘন সেমি। আর ওই গ্যাস জারের ব্যাসার্ধ কত? গ্যাস জারির ব্যাসার্ধ 10/2 = 5 সেমি। তাহলে শর্তানুসারে, কি শর্তানুসারে?
নেই, এর জলতল যতটা, এর জল যতটা উঠবে ঠিক সেই যতটা এই যে লোহার টুকরোটা ডোবানো হচ্ছে ঠিক সম আয়তনই উঠে আসবে আর্কিমিডিসের নীতি। তাহলে লোহার টুকরোর আয়তন তো আমরা বের করে ফেলেছি, এই যে এইটা এত ঘন সেমি। আর এই গ্যাস জারের যতটা জল উঠে আসবে সেটার সঙ্গে এটা সমান হবে। তাহলে গ্যাস জারে কতটা উঠে আসবে, পাই আর স্কোয়ার মানে 5 স্কোয়ার, এইচ কত, এইচটা এইচ সমান এদিকের কত পাই ইন্টু 4 স্কোয়ার ইন্টু 5, পাই পাই শ্বশুরবাড়ি, তাহলে 25 ইন্টু এইচ সমান কত হবে, 4 4 16 গুণিত 5, বা এইচ সমান 16 গুণিত 5 বাই 25, 5 দিয়ে কেটে দাও, 5 5 25, তাহলে 16 বাই 5, যা দশমিকে করে দাও, 5 3 15, 16, 1 আর 0, 5 2 10, 3.2। অতএব জলতল 3.2 সেমি উপরে উঠবে, উপরে উঠবে, উঠবে। ওকে, চলো।